সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্বের দুটো ভিডিওতে আমি একটিতে পুঁইমাছা গল্পটি পাঠ করে শুনিয়েছি। পরবর্তী ভিডিওতে পুঁইমাছা গল্পটি প্রথম অংশ ব্যাখ্যা করেছি। আজকে সেই পুঁইমাছা গল্পের যেটুকু ব্যাখ্যা করেছিলাম তার পরবর্তী অংশ ব্যাখ্যা করব। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া রইলেন। চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে। অর্থাৎ এর আগে একটু বলে রাখি, অন্নপূর্ণা জানতে পেরেছিল তার স্বামী বরস্পতার বন থেকে সকলের অলক্ষ্যে তার স্বামী মেটে আলু চুরি করে এনেছিল। এটা সে তার স্বামী স্বীকার হচ্ছিল না। তাই অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টি দিয়েই স্বামীর দিকে চেয়ে বলেছিল, তুমি তো চুরি করবেই। কারণ সে জানতে পেরেছে বরস্পতার বন থেকে সে চুরি করেছে। কিন্তু তার থেকে আফসোস যে 3 কাল গিয়ে 1 কাল রয়েছে, এই মুহূর্তে সে মিথ্যা কথা বলা এখনও ছাড়েনি। তাই সে জানালো যে আমি সব জানি, মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, কিন্তু দুর্গা মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যখন যাচ্ছি তখন বরস্পতার বনের মধ্যেই খুব খুব শব্দ হয়েছিল। সেই শব্দ থেকেই বুঝতে পারছি যে তুমি এটাই ওখান থেকেই চুরি করেছো। তাছাড়া শহরীর ইহকাল পরকাল বলে কিছু নেই। সে চুরি করে, ডাকাতি করে, যা করে তাই করুক, তাতে অন্নপূর্ণার কোনো আপত্তি নেই। কিন্তু অন্নপূর্ণার বড় আপত্তি যে তার বিবাহ উপযুক্তা সেই বড় মেয়ে খেন্তিকে সেই চুরি করার সঙ্গে তাকেও নিয়ে গিয়েছে। তাই সে বলছে যে মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য। সহায়হরি হাত নাড়িয়া বরস্পতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ সে খাড়া করতে চাইল, যাতে সে প্রমাণিত হয় যে বরস্পতার বন থেকে এটা সে চুরি করে আনেনি। কিন্তু স্ত্রী চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা জোগাইল না, তার বেশি কথা তার বার হলো না, বেশি কথা সে উপস্থিত করতে পারল না। কথিত উক্তিগুলির মধ্যে কোনটা পর্য সম্বন্ধ খুঁজিয়াও পাওয়া গেল না। মানে কথিত যে উক্তিগুলি সে দিয়েছিল প্রমাণ করার জন্য যে সে বরস্পতার বন থেকে মেটে আলুটি চুরি করেনি, তা সে প্রমাণগুলো সঠিকভাবে সে দাঁড় করাতে পারল না। এইভাবে আধ ঘন্টা পরে দেখা গেল খেন্তি তার স্নান সেরে বাড়ি ঢুকছে। সম্মুখস্থ দেখলো সে মেটে আলু। সে একবার তার দিকে তাকালো আর চোখে, কিন্তু নিরীহ মুখে সে উঠানের আলনায়, অর্থাৎ যেখানে কাপড় মেলবার জন্য সে দড়ি টাঙানো হয় বা বাঁশ জাতীয় কোনো জিনিস টাঙিয়ে দিয়েছে যাতে নানা ধরনের কাপড় চোপড় মেলে দেওয়া হয়, সেই আলনায় অত্যন্ত মনোযোগের সহিত সে কাপড় মেলছিল। কিন্তু অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে সেই খেন্তির মুখ তখন শুকিয়ে গেল। কারণ ভাবলো এবারও সেও হয়তো ধরা পড়েছে, হয়তো মা তাকে আবার বকবে, যেহেতু তাদের মাকে তারা খুবই ভয় করে। সেই তস্তস্ত করিতে করিতে মার নিকটে আসলো এবং তিনি জিজ্ঞাসা করলেন, তখন যে এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? জিজ্ঞাসা করাতেই খেন্তি চুপ হয়ে থাকলো। সে মিথ্যা কথা বলতে জানে না, তাই সে চুপ হয়ে থাকলো। সে জানে সে সত্যিই তারা চুরি করেছে, তবু সে চুপ থাকলো। খেন্তির মা মুখের দিকে একটুখানি চাইয়া ভূপতিত মেটে আলুর দিকে চাইল। তারপর পুনরায় খেন্তি তার মায়ের মুখের দিকে একবার মেটে আলুর দিকে তাকালো, এরপর আবার তার মায়ের মুখের দিকে তাকালো। তারপর ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকে চাহিয়া রইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল, অর্থাৎ সে প্রচণ্ড ভয় পাচ্ছে এবং তার রক্ত সঞ্চালন বেশি হয়, সে ঘেমে যাচ্ছিল। কিছুক্ষণ মুখ দিয়ে তার কথা বাইর হলো না, কারণ যেহেতু সে মিথ্যা কথা বলতে পারে না। সত্য কথা সে স্বীকার করতে না পারলেও তারপর বিশেষ ভঙ্গিতে বোঝা যায় যে হ্যাঁ, তারা চুরি করেছে। অন্নপূর্ণা তখন কড়া সুরে বললেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলুই তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাইয়া তখন শেষ পর্যন্ত উত্তর দিতে বাধ্য হলো, হ্যাঁ, সে এটাই নিয়ে এসছে। অন্নপূর্ণা এই কথা শুনে তেলে বেগুনে জ্বলিয়ে উঠলেন, অর্থাৎ প্রচণ্ড রেগে গেলেন। বললেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। মানে রেগে গেলেন সেই, কারণ এর আগে তিনি বারণ করে দিয়েছিলেন যে বাইরে কোথাও না যেতে, আর এরকম এটা ওটা জিনিস না করিয়ে আনতে। এটা অন্নপূর্ণা কখনোই পছন্দ করে না, কিন্তু সেই অপছন্দের কাজটি তার মেয়ে আবার পুনরায় করেছে। এতে তিনি বললেন যে তোমাকে এবারে অনেক শাস্তি দেওয়া হবে
এমনকি কাঠের চেলা অর্থাৎ চেরা কাঠ তার পিঠে ভাঙা হবে। বরস্পতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, এই চুরি অপরাধে শাস্তি হিসাবে সৌমন্ত অর্থাৎ প্রাপ্তবয়স্কা বা বিবাহযোগ্য উপযুক্তা যে মেয়ে তাকে বলা হয় সৌমন্ত মেয়ে। সেই সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? এই এক গলা ভীষণ বন, মানে প্রচণ্ড চারিদিকে বনে ঘেরা বড় বড় সব গাছ, যার মধ্য থেকে মানুষ আর দেখা যায় না, তাই বলা হয়েছে এক গলা ভীষণ বন। যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, এখানে থাকে কি বাঘ। তার মধ্যে পরের আলু নিয়ে এলো তুলে, যদি গোসাইয়ের চৌকিদার ডেকে এনে তাদের ধরিয়ে দেয়, তাহলে তোমার কোন শ্বশুর এসে তোমার বাঁচাতো, অর্থাৎ কে তাহলে বাঁচাতো? এমনি সমাজের একটা আলোচনা চলছে যে তাদেরকে একঘরে করে দেবে, আর এই মুহূর্তে যদি চুরির অপবাদে তাদেরকে চৌকিদার লাগিয়ে দেওয়া হয়, তাহলে শেষ পর্যন্ত তাদেরকে বাঁচানোর আর কেউ থাকবে না। একথা মানে বাস্তব সমাজ সম্পর্কে সে বিশেষ সচেতন ছিল স্ত্রী অন্নপূর্ণা অর্থাৎ খেন্তির মা। এবং তাছাড়া তার একটা বিশেষ আত্মসম্মান বোধ ছিল, এখানে আমরা সেটা জানতে পারি। সে বলেছে যে জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত, এ মেয়ে নিয়ে আমি কি করব মা। 2 দিন পরে একদিন বিকালে ধুলোমাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলল, মা মা দেখবে এসো। কারণ সে একটা জিনিস লক্ষ্য করেছে, সেটাকে তার মাকে সে দেখাতে চায়। অন্নপূর্ণা তার গিয়ে দেখলো ভাঙা পাঁচিলের ধারে একটা ছোট্ট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি আর কন্টিকারির জঙ্গল হইয়াছিল। কন্টিকারিক মানে হচ্ছে ওই কাঁটা জাতীয় সব গাছ, এরকম জঙ্গল হওয়াতে খেন্তির ছোট বোনটিকে লইয়া মহোৎসাহে তরকারির আওলাদ, মানে তরকারি এটা সেটা যা এখন জড়ো করা ছিল সব সে সরালো, এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থি বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। দেখালো গিয়ে সেখানে একটা পুঁইশাকের চারা বার হয়েছে, একটা কাপড় ফুঁড়ে বার হয়েছে, মনে হচ্ছে না তার গলায় ফাঁস লেগে আছে। সেটা তার মাকে সে দেখাতে চায়। ফলমূল আদির অবশিষ্ট আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত আছে, কিন্তু এটা একসময় বড় হবে, তার থেকে ফল হবে, ফুল ধরবে, অর্থাৎ যে মিস্ত্রি যেটাকে আমরা বলি, অর্থাৎ এতে সে তার মাথার মধ্যে এগুলো তার কল্পনা হয়ে পড়লো এই ছোট্ট চারাগাছকে দেখেই। কিন্তু আলো এখনো বাহির হয়ে নাই, দিনের আলোয় বাহির হয়ে নাই, মানে হচ্ছে সেই গাছালি এই ফলমূল ধরবে এরকম কোনো প্রকাশ হয় নাই, শুধুমাত্র ছোট্ট একটা চারাগাছ থেকেই তার মনের মধ্যে এই ভাবনা উদয় হয়েছে। অন্নপূর্ণা তখন হাসে বললেন যে দূর পাগলি, এই পুঁই ডাঁটার চারা পোঁতে কখন? বর্ষাকালে পুঁততে হয়, মানে এই পুঁই ডাঁটাটা এখন পোঁতার সময় নয়, এটা অসময়। হয়তো সেখান থেকে সেই দানা ফেলার কারণে বার হয়েছে, কিন্তু এই সময় পুঁতলে তাকে জল দিতে হবে। তখন খেন্তি বলে সে তার রোজ জল ঢালবে। অন্নপূর্ণা বলল, দেখ যদি হয়তো বাঁচতে পারে, আজকাল রাতে শিশির হয়, শীত পড়ছে। সকালে উঠিয়া সহায়রী দেখলে তার 2 ছোট মেয়ে দোলায়, অর্থাৎ শীত বস্ত্র এক ধরনের, সেটা গায়ে দিয়ে সে রোদ উঠিবার প্রত্যাশায় কাঁঠাল তলায় দাঁড়িয়েছিল। তার 2 ছোট মেয়ে, আদার খেন্তি নয়, তার যে অন্য 2 মেয়ে, খেন্তি হচ্ছে তার বড় মেয়ে, এবং তার সকালে উঠে সহায়রী দেখল তার 2 ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানে কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। দোলাই হলো এক ধরনের শীত বস্ত্র, যেটা গায়ে দিয়ে তার 2 ছোট মেয়ে অর্থাৎ রাধি এবং পুটি দাঁড়িয়ে আছে কাঁঠাল তলায় রোদ আসার প্রত্যাশা নিয়ে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে তখন মুখুজ্জে বাড়ি থেকে ওই পুঁই মাছের সার হিসাবে সে গোবর নিয়ে এসেছে। তখন সহায়রী বলল, হ্যাঁ মা খেন্তি, সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত, আমাদের সে প্রচণ্ড শীতের মধ্য থেকে গোবর আনার জন্য যে জামাটা গায়ে দিইনি, যাতে নোংরা হয়ে যাবে। কিন্তু কেন গায়ে দিইনি তারা আমরা জানতে পারবো। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো নেই। হ্যাঁ দে মা, এখনই দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে বুঝলি নে। সহায়রী বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখের দিকে ভালো করিয়া চাহেন নাই? কিন্তু এর মুখ যেন
এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। এই প্রসঙ্গে তার মনে পড়ল সেই জামার ইতিহাস কথা। কারণ বহু বছর আগে অতীত হলে এই প্রসঙ্গে তার মনে পড়ে গেল সেই জামার ইতিহাসের কথা। জামার ইতিহাসটি এমন যে বহু বছর আগে হরিপুরের রাসের মেলা থেকে সহায়হরি কালো সাজ্যের 2.5 টাকা মূল্যের এই জামাটি এনেছিল। সে অনেক বছর পার হয়ে গেছে। ছিঁড়িয়া যখন গেছে উপকরণ, তখনই আবার তাকে রিফু করা হয়েছে, অর্থাৎ সুই সুতো দিয়ে আবার তাকে সেলাই করে নেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি গত বছর হইতে খেন্তুর সেই স্বাস্থ্য উন্নতি হয়েছে, যার কারণে তার জামাটি তার গায়ে আর হয় না। তাই হয়তো সে আর পড়ে না সঠিক সময়। সংসারের এসব খোঁজ সহায়হরি তখন আর রাখেন না, কারণ তার পেশায় সে মাছ ধরা আর অপরের বাড়ি থেকে নানা ধরনের দ্রব্য চেয়ে আনা। জামার এই বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না, কারণ খেন্তি এটাকে তার নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে রাখত। পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিন যে অনুষ্ঠান পালন করা হয়, এই উপলক্ষ করে পিঠাপুলি করা হয়। ঠিক তেমনই আমরা খেন্তির মা সহায়হরি সেই পিঠাপুলির ব্যবস্থা করেছিল। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাশিতে অর্থাৎ কাঁসার নির্মিত ডিশে চালের গুঁড়া ও ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিল। একটা ছোট্ট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারকেল করছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয়নি, কারণ অন্নপূর্ণা যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন শুচি পবিত্র থেকেই কোনো রকম কাজ করেন, সেটা খাদ্য হোক আর যা কিছুই হোক। যথারীতি সেই বনে বাদারে ঘুরিয়া ফেরিয়া এই জন্য তিনি খেন্তির সাহায্য লইতে রাজি হলেন না, কারণ খেন্তি যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে ফেরে, কাপড় চোপড় তার স্বাস্থ্যসম্মত সূচি থাকে না, তাই তাকে সঙ্গে নিতে সে রাজি হয়নি। কিন্তু খেন্তি নাছোড়বান্দা। খেন্তি কী করলো? নিতান্ত ধরিয়া পড়ল, হাত পা ঘোয়াইয়া শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করতে তিনি বাধ্য হলেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। হঠাৎ করে তার ছোট্ট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলল, মা, ওই একটু। যেমন করে একটা সন্তান তার মায়ের কাছে আবদার করে থাকে, তেমনইভাবে তার সেই ছোট্ট মেয়ে রাধি একটু বড় গামলা থেকে ময়দার সেই গোলা একটু খেতে চেয়েছিল। অন্নপূর্ণা ভাই বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া তার হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া গোল করে দিল, বাতাসার মতো। তেমনি সেটুকু রাধি প্রসারিত হাতের উপরে দিলেন। মেজো মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে বাঁধিয়া বলিল, মা, আমায় একটু। অর্থাৎ অনেকগুলো ভাই বোন থাকলে যেমন হয় ঠিক তেমনই, আর যদি সেটা জোড়ায় জোড়ায় তাদের বয়স হয়ে থাকে কাছাকাছি। যাই হোক, খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে অর্থাৎ লোভী চোখে মধ্যে মধ্যে এদিকে চাইতেছিল। এমন সময় খাইতে যাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে সে চুপ করে রয়েছে, কিন্তু তার মন চাইছিল যদি মা তাকে একটু দেয়। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওদের তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে তাড়াতাড়ি করেই নারকেলের উপরে মালাখানা যাহাতে ছিদ্র নাই বা ফোঁটা নাই সেখানে সরাইয়া দিল, এবং অন্নপূর্ণা তাহাতে তার যা একটু বেশি করিয়া দিলেন। দেখবে সন্তান অনেক সকলের প্রতি একটা সমান তাদের বাবা বা মায়ের টান থাকে, কিন্তু কিছু কিছু সন্তানের প্রতি একটু টানটা একটু বেশি থাকে। যেহেতু বড় মেয়ে খেন্তি একটু খাওয়া বা ভোজন প্রিয়, তাই তাকে একটু বেশি করেই দিল, যাতে তার একটু মনটা একটু শান্ত হয়। মেজো মেয়ে পুটি বলল, জ্যাঠাইমা অনেকদিন দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আবার নাকি নিমন্ত্রণ করা হয়েছিল সেই ব্রাহ্মণদের। সুরেশ কাকা এবং ওপাড়ার তিনুবাবু এসেছিলেন। ওবেলা তো পায়েস, ঝোল, পুলি, মুক্তোক্তি এইসব হয়েছে। বটি জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। কি নইলে পাটিসাপটা হয় না? ক্ষীর নইলে। এটা কি জিজ্ঞাসা করেছিল পুটি তার মায়ের কাছে। খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে তৈরি করে। এই শুধু নারকেলের ছাই দিয়ে কেন যে তৈরি করে, এটার খবর তার মাই জানে। কিন্তু ক্ষীরের পুর না হলে পাটিসাপটা হয় না, এটা হয়তো সত্য। এই সত্যটা
লোকানোর জন্যই দারিদ্র সংসারে শুধু নারকেলের ছাই দিয়েই তাদের পাটিসাপটা করে দেয়। কিন্তু সে তো ভালোই লাগে। কিন্তু অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লইয়া খোলায় মাখতে মাখতে এই প্রশ্নের তিনি সদুত্তর খুঁজতে লাগলেন। কিন্তু খেন্তি বলল, ওই সব কথা খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। মা কেমনে একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। এটা বলতে চাচ্ছে যে তাদের সেই পাটিসাপটা যতই ক্ষীর দেখে না কেন, পাটিসাপটা স্বাদের হয় না। তাদের মায়ের হাতে যেরকম পাটিসাপটা স্বাদের হয় শুধুমাত্র নারকেলের কুড়ি দিয়ে, সেটা তার ওই খেদির মার ভারী পিঠের মধ্যে সেই স্বাদ সে খুঁজে পায় না। তখন সে বেপরোয়াভাবে উপরোক্ত উত্তর শেষ করিয়া খেন্তির মা চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা তার মা বললেন, এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে, যা গিয়ে ওইদিকে যা। অর্থাৎ উত্তরে পড়লে, এই খাবারে পড়লে তাহলে সেই খাবার অন্যদের দিতে অসুবিধা হবে। যেহেতু তিনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। খেন্তি নারকেলের মাথায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ হয়, মানে মুখের অবস্থা দেখে বোঝা যায় তার মনের অবস্থা, তাহলে এটা দৃষ্টি হয়, তাহলে কিন্তু মুখ থেকে বোঝা যায় তার মনের কি অবস্থা, মনেকে কতটা আনন্দ পেয়েছে বা মানসিক তৃপ্তি অনুভব করেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে তোরা সব এক টুকরো টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দুই খেন্তি জল দেওয়া ভাত আছে, ও বেলায় বার করে নেওয়া হয়। খেন্তিকে জল দেওয়া ভাত হয়তো দেবে বা তাকে সেই খেতে দেবে, তাই খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব পছন্দ হয়নি। তাহা তার মুখ দেখিয়া বোঝা গিয়েছে। তখন পুটি বলল, মা, বড় দিদি পিঠেই খাক, ও তো ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। অর্থাৎ এখন পিঠে খাবো আমরা, আর বড় দিদি পান্তা খাবে, এটা ভালো দেখায় না। এই জন্য আমরা সকলে এখন পিঠে খাবো এবং ভাতটা সকলে আমরা পরের দিন সকালে খেয়ে নেব। খান কয়েক পরে খাইবার পরেই মেজো মেয়ে পুটি খাইতে পারে না, কারণ সে অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হওয়া গেলে খেন্তি তখন খায়, অর্থাৎ সে এখনও খেতে থাকে, কারণ সে যেহেতু একটু ভোজন প্রিয়, খেতে ভালোবাসে। সে মুখ বুজিয়া শান্তভাবে খাতে থাকে এবং বড় একটা কথা সে বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করিয়া 18 কনিষ্কানা খেয়ে নিয়েছে। এরপরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আর নেবে কি না, খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সে নেবে, এটাই সে ঘাড় নাড়িয়া জানায়। অন্নপূর্ণা আরও অনেকক্ষণ দিলেন, কিন্তু খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাইল। বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও। ওতেই কিন্তু পুনরায় খাইতে লাগিল। অর্থাৎ তাদের মায়ের হাতের এই পিঠেটা অন্যান্য পিঠের থেকে সামান্য নারকেল কুড়ি দেওয়া এই পিঠে তার বিশেষ ভালো লাগে এবং বিশেষ পছন্দনীয়। অন্নপূর্ণা এই মুহূর্তে হাতা, খুন্তি, চুলি তুলিতে সহজ নেয়। তার এই শান্ত নিরীহ, শান্ত মনে হচ্ছে শান্ত গোবাচারা, নিরীহ কথা অর্থ। একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ। কাজকর্মে বোকা, মারো, গাল দাও, টু শব্দটিও নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। অর্থাৎ খেন্তি একটি নিরীহ এবং শান্ত প্রকৃতির মেয়ে। তার একটা বিশেষ চরিত্রের পরিচয় তার মায়ের মুখ দিয়ে আমরা শুনতে পাচ্ছি। তার মা তাকে বলছে যে আমার এই মেয়েটি যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, কারণ এই কাজকর্ম করবে, কিন্তু যতই বকো বা মারো, গাল দাও, তার মধ্যে সে একটু শব্দটিও করে না, মানে একটু কথা বলে না। তাছাড়া তার মুখে কখনো উঁচু কথাই শোনা যায় না। এইভাবে বৈশাখ মাসের প্রথমে সহায়রীর এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে যায়। বিবাহ হয় কার সঙ্গে? দ্বিতীয় পক্ষের এক বিবাহ করানো হয়। পাত্রটির বয়স হয়ে যায় 40-এর বেশি। তবুও প্রথমে অন্নপূর্ণা এটা আদৌ ইচ্ছা প্রকাশ করেনি, কিন্তু তিনি দেখেছিলেন যে পাত্রটি সঙ্গতিপন্ন, মানে বিশেষ অবস্থাপন্ন সম্পন্ন। শহরে তার বাড়ি, সিলেট চুন ইটের ব্যবসাও আছে, সিমেন্ট চুন ইটের ব্যবসা আছে, এবং এরকম পাত্র হঠাৎ মেলাও আবার একটা বড় বড় একটা দুর্ঘটনা। অর্থাৎ এরকম পাত্র মেলা সহজে মেলে না, মেলাটাও দুষ্কর বিষয়। কিন্তু জামাইয়ের বয়স একটু বেশি হলে অন্নপূর্ণা প্রথমে জামাইয়ের সম্মুখে বাহির হতে একটু সংকোচ বোধ করত।
কিন্তু তার মনে এটাই ভাবনা হতো, যদি খেন্তি মনে করে তাহলে খেন্তি খুব কষ্ট পাবে। এই জন্য তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিয়েছিলেন এবং চোখের জলে তার গলা বন্ধ হইয়া আসছিল। কারণ তার এই বড় মেয়েটি বড় আদরের, বড় স্নেহের। এই মেয়েটি তার হাতে তুলে দিচ্ছে। হয়তো এই মেয়েটির সঙ্গে আর তাদের দেখা হবে না, বা এই মেয়েটি আর তার কোলে পিঠে বা চোখে চোখে ঘুরিবে না। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেচারারা সুবিধা করিবার লইবার জন্য বরের পালকি একবার নামানো হলো। অন্নপূর্ণা সেই সময় চাহিয়া দেখলেন, সেই বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি, কোন ফুল? মেদি ফুল গুচ্ছগুলি সেখানে নত হইয়া আছে, আর খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটিতেছে। এই কম দামি লেখক বলার কারণ হচ্ছে, খেন্তির বাবা মা তাকে যতটুকু পোশাক দিতে পেরেছিল তাদের সামর্থ্য মতোই, কারণ তাদের খুবই অসহায় দরিদ্র অবস্থা। তার এই অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উচ্ছ্বলিত উদ্বেল হয়ে উঠিতেছিল। খেন্তিকে অপরিক ঠিকই বুঝবে যে খেন্তি কেমন ধরনের মেয়ে। সেই শান্ত নিরীহ একটু শব্দটিও করে না, চুপচাপ থাকে। যতই বকো মারো, সে কাজের পক্ষে সে কাজ করে যায়, কিন্তু কোনো কথা বলে না। এরকম যে খেন্তি এটাকে সকলকে মানিয়ে নিতে পারবে, সকলকে খেন্তিকে কি বুঝতে পারবে, তবে একটু ভোজন প্রিয় তারা কি সেটাকে ভালোভাবে নেবে, এটা নিয়েই মায়ের দুশ্চিন্তা, যেটা সকল মায়ের পক্ষে এটা থেকে থাকে। যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো, যেহেতু তাদের বৈশাখ মাসে বিবাহ হচ্ছে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 2 মাসে, অর্থাৎ বৈশাখ মাসটা পার হলে, জ্যৈষ্ঠ মাসটা পার হলে 2 মাস পরে আষাঢ় মাসে তাকে আনতে বলা হয়েছে। কিন্তু এই পাড়ার মধ্যে যারা বয়স্ক যারা ব্যক্তিরা থাকেন, বা সেই সমাজে প্রচলিত ছিল, এরকম হতে পারে যে পাত্রীর বাবা তার শ্বশুরবাড়িতে তখনই যাবে যখন কোনো একটা নাতি বা নাতনি হবে। তাই ওপাড়া ঠান্দি বলেছিল, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক, তবে তো, আগে নাতি হলে তবেই তোর এই মেয়ে শ্বশুর বাড়িতে বাবা উপস্থিত হবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠিল, কারণ হঠাৎ এই বিবাহ হয়েছে এবং বয়স্ক ব্যক্তির মুখে এরকম শোনায়, তার লজ্জায় একটু মুখটা রাঙা হয়ে উঠল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসি। জলভরা ডাগর চোখ, কারণ তার মায়ের কাছ থেকে সে বিদায় নিচ্ছে, তাই সে মনে মনে কষ্ট পাচ্ছে। তার চোখে জল ভরে আছে, আর তার বর্ণনায়, চেহারা বর্ণনা আমরা পুরো পেয়েছি, তার চোখগুলো ছিল ডাগর ডাগর, মানে একটু বড় বড়, গোল, সুন্দর। তখন সে একটু লাজুক হাসির আভা পেয়েছিল, কারণ যখনই ওই ঠান্দি বলেছিল যে আগে নাতনি হলেই তখন তার বাবা যাবে। একগুমি সুরে বলল, যাবে না বই কি, দেখো তো কেমন না যায়। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হো হো করিত। কখন অন্নপূর্ণার মন? যখন ফাল্গুন চৈত্র মাস, মানে তার বিবাহ হয়ে গিয়েছে। বিবাহ হয়ে যাওয়ার পর আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ চলে গিয়ে এই যে ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় যখন রোদে দেওয়া আমসত্ত্ব তুলতেন, তখন তার মন হো হো করত। কারণ তার অনাচারী ললাভী মেয়েটি আজ বাড়িতে নাই। অনাচারী মানে সে অভদ্র আচরণ করা, মানে খাওয়ার জন্য শুধুমাত্র সে ছটফট করত, বা খাওয়ার জন্য সে, তার সেই অনাচারী সেই ললাভী মেয়েটি, ললাভী মানে সেই লোভী মেয়েটি, যে খাওয়ার জন্য শুধুমাত্র তার মায়ের কাছে নানা ধরনের ভাবে অত্যাচার করতো, আসলে অত্যাচার নয়, মায়ের বাড়ির কাছে নানা ধরনের আবদার করত। কোথা হইতে সে বেড়ে আসিয়া লজ্জাহীনতার মতো হাতখানি পাতিয়া মৃদু সুরে বলতো, মা, বলবে একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি, মানে আমসত্ত্ব থেকে ছিঁড়ে একটুখানি যদি তাকে দিত। 1 বছরের উপর হয়ে গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়ে আসিয়াছে, মানে যে আষাঢ় মাসে আনার কথা সে আষাঢ় মাস পার হয়ে আবার একটা আষাঢ় মাস এসছে। ঘরের দায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিল। সহায়হরি তামাক সারিতে সারিতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওপর চেয়ে ভালো কি আর জুটবে।
বিষ্ণু সরকার তালপাতার চাটার উপর উবু হইয়া বসিয়াছিল। এই উবু হয়ে এমনভাবে বসিয়াছিল যে দূর হইতে মনে হচ্ছিল তিনি যেন রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। যাই হোক, গলা পরিষ্কার করিয়া বললেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? শহরেরই হোকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলল, বসন্ত হয়েছিল শুনলাম, তার মেয়ে এই কদিনে মারা গিয়েছে। কীভাবে মারা গিয়েছে সেটা আমরা গল্পের শেষের দিকে জানতে পারবো, কিন্তু সেই বসন্ত হয়েছিল এই কথাটা সে বিষ্ণু সরকারের কাছে জানালো। কিন্তু বিষ্ণু সরকার যেহেতু তাকে জানতে চেয়েছে যে তার মেয়ের কী অবস্থা হয়েছিল, শহরেরই হোকাটায় 5-6টা টান দিয়ে তিনি বললো যে তাকে বসন্ত হয়েছিল। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। ও বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। মানে মেয়েকে আনতে গিয়েছিল, কিন্তু তার মায়ের আবদারে, কিন্তু সে যাওয়াতে কিন্তু সেখানে সে 250 টাকার পণ বাকি ছিল মেয়েকে উদ্দেশ্য করে সে শ্বশুরবাড়িতে দিতে। কিন্তু সে 250 টাকা বাকি থাকায় তারা মেয়েকে পাঠাতে রাজি হচ্ছিল না। কিন্তু এদিকে 250 টাকা সে যথারীতি একসঙ্গে দিতে পারছিল না। তখন একটু দুঃখেও ও ক্ষোভেও একটু রাগের সাথে সহায়রী জানায় যে একেবারে চামার, অর্থাৎ চামার হতে চর্ম ব্যবসায়ী করে যে শিল্পী তাদেরকে চামার বলা হয়ে থাকে। তারপর বললাম, টাকাটা ভাইয়া ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করে 30টে টাকার কম হবে না, এবং পুজোর জন্য যে উপযুক্ত ব্যবস্থা তাদেরকে দ্রব্যাদি এবং বস্ত্রাস্ত্র দিতে হবে, তার জন্য তার 30 টাকার মতো খরচ হবে। মেয়ের এমনি নানা নিন্দে উঠিয়েছে যে সেই শ্বশুরবাড়িতে তারা বলছে যে ছোট লোকের মেয়ের মতন চলে, হাতে ঘরে মতো খায়, আরও কত কি, মানে ছোট যেহেতু পণের টাকা দিতে পারে না সেহেতু তার মেয়ের সম্পর্কে শ্বশুরবাড়িতে নানান অভিযোগ। পৌষ মাসে দেখতে গেল সহায়রী, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায়রী হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কত ধরিয়া হোকায় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না, অর্থাৎ বিষ্ণু সরকারের সঙ্গে সহায়রীর। অল্পক্ষণ করে বিষ্ণু সরকার বললেন, তারপর কি হলো? তারপর যে ঘটনাটি জানালো সেটা আরও মর্মবিদারক। সেই কাহিনীটি আমরা একটু জেনে নেই। আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা তারা করলো, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিত্ব করলেই এমন হয়, যেমন মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড়লোক? তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে শহরের সুক্ত স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাসলেন। আসলে শহরের এক সময় পূর্বে বিশেষ জমিদার ছিল। তার বাবা পরমেশ্বর চাটুর্যের সময় নীলকুঠির আমলে এই অঞ্চলে এমন অবস্থা ছিল যে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু অবস্থার সাথে তারা এখন বিশেষ শোচনীয় অবস্থার সম্মুখীন হয়ে গিয়েছে। তাই তারা চাওয়ার মতো সঠিক কিছু ব্যবস্থা তারা করতে পারে না। যেহেতু পৌষ মাসে দেখতে গিয়েছে, কিন্তু অর্থের অভাব থাকার জন্য হাতে করে কিছু নিয়ে যেতে পারেনি। এর জন্য শ্বশুরবাড়ির লোক তাকে বিশেষভাবে তার শাশুড়ি তাকে শুনিয়ে দিয়েছিল যে ছোট লোকের সঙ্গে কুটুম্বিত্ব করলে এমনই হয়। পৌষ মাসে দেখতে এসেছে, তাও আবার খালি হাতে। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। কোন মাসে বসন্ত হয়েছিল? ফাল্গুন মাসে। এমন চাবার যে বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে এলো। যখনই খেন্তির মধ্যে বসন্ত দেখা দিল, তখন খেন্তিকে আর তার বাড়িতে পাঠালো না, বরং টালাতে বলে একটি জায়গা, যেখানে সহায়রীর একটা দূর সম্পর্কের বোন ছিল। এটার সন্ধান তার কালীঘাটে পুজো দিতে গিয়েই পেয়েছিল। সেখানে তাকে ফেলে রেখে আসলো, এবং এই সংবাদটুকু পর্যন্ত সহায়রীকে জানালো না। তারা এতটাই নিরুষ্ণ নির্মমতার কাজ করলো। তখন বিষ্ণু সরকার জিজ্ঞাসা করলো, কি দেখতে পাওনি? তখন সহায়রী বলল, না, এমনি চামার অর্থাৎ মুচি যে গহনাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিল। মানে তারা এতটাই নির্মম, মানে অমানবিক কাজ করলো যে
সেই বসন্ত থাকা অবস্থায় তার শরীর থেকে গয়নাকন্ত গয়না নিয়ে তাই টালায় পাঠিয়ে দিল, তাকে শূন্য অবস্থায়। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। চার বলতে অর্থাৎ মাছ যেহেতু ধরতে যায়, হয়তো বিষ্ণু সরকারের সঙ্গে সে মাছ ধরতে যেত, এবং যে চার হচ্ছে মশলা বিশেষ। এখানে যখন কোনো মাছ ধরতে হয়, এই যে মুড়ি দিয়ে এখানে চার বলে মুড়ির চারের কথা বলা হয়েছে, এটা একটা মশলা বিশেষ যেটাকে দেখিয়ে ওই মাছগুলোকে আকৃষ্ট করানো হয়, তারপরে মাছ ধরতে সুবিধা হয়, তাই সেই চারের কথা বলা হয়েছে। চার ঠিকঠাক হয়নি, কারণ পিঁপড়ার টোপে মুড়ির চার সুবিধে হয় না, কারণ আরও পিঁপড়ের থেকে আকৃষ্ট করতে হলে আরও মিষ্টি জাতীয় জিনিস দিতে হবে, তার মুড়ির চার থেকে আরও ভালো ধরনের চার করতে হবে, তবেই বিশেষ আকৃষ্ট হবে। এই বলে এখানে তাদের কথা শেষ হলো। এরপর কয়েক মাস কেটে গেল। পৌষ মাসের দিন আবার ফিরে এলো। পৌষ মাসে সেই শেষে এত শীত পড়িয়াছে যে এরূপ শীত আর কখনো তাদের জ্ঞানে তাদের জানার মধ্যে পড়েনি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গোলা তৈরি করছিল। এবারও সেই পৌষ মাস উপস্থিত হচ্ছে, তার বাকি যে দুই মেয়ে আছে তাদেরকে উদ্দেশ্য করে এবং পরিবারে স্ত্রী স্বামী এবং স্ত্রী দুজনে খাবে বলে পৌষ মাসের দিনে তারা আবার পিঠে করলো। পিঠেটা কি ছিল? সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়া তৈরি করছিল। পুটি রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল। রাধি বলছিল, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলছিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। দোলায় সেই শীত বস্ত্র, যে শীত বস্ত্রে তার সেই দুই ছোট মেয়ে কাঁঠাল তলায় দাঁড়িয়েছিল একদিন শীতের রাত্রে। আমরা একদিন শীতের দিনে সকালে সেই দোলাই আসলে একটা শীত বস্ত্র, যেমন আমরা শীত বস্ত্রের সাথে জ্যাকেট পরি, সেরকম একটা দোলাই একটা বস্ত্র। যাই হোক, অন্নপূর্ণা বলে উঠল, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকায়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়ে অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠিল, যেটাকে আমরা একশা পিঠে বলা হয়ে থাকে। যাই হোক, পুটি বলল, মা দাও, প্রথমে পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। কানাচে সারা ষষ্ঠী বলতে একটা দেবী ঠাকুরকে উদ্দেশ্য করে বলছে, যে তাকে উদ্দেশ্য করে আগে একটু উৎসর্গ করে আসি। অন্নপূর্ণা বলল, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকোচা লতার থলো, সেখানে ষোলো সাদা ফুলের এর মধ্যে জ্যোৎস্নায় আটকে রইয়াছে। সেই থলো যে সাদা ফুল আছে, সেই থলো সাদা ফুলে থোকা থোকা সেই ফুলের মধ্যে যেন জ্যোৎস্না আটকে পড়েছে। পুটি রাধি খিড়কির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিয়া সেই ঘন ঝোপের মধ্যে চলে গেল। অর্থাৎ সেই সময়টা শিয়াল ছিল, হয়তো তাদের ভয়ে সেরা ছুটে চলে গেল। তখন ছুটিয়া পলাইয়া পুটি পিঠেখানা জোর করিয়া হরিয়া ঝোপের মধ্যে ফেলিয়া দিয়া এলো। এরাও ভয় পেয়ে গেল এবং হরিয়া ঝোপের মধ্যে ফেলে দিয়ে সেখানে চলে আসলো। এসেই তার চারিধারে নির্জন বাঁশবনের স্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করে দিল, অর্থাৎ দরজা বন্ধ করে দিল। পুটিরাদি ফিরে এসে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলো, কি দিলি? পুটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখানে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। কোথায় ফেলেছিল? যেখানে অন্নপূর্ণা নেবুর চারা তুলেছিল, নেবু অর্থাৎ লেবুর চারা। তারপর সে রাত্রের অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে করা প্রায় শেষ হয়ে গেছে। রাত তখন খুব বেশি নাই। জ্যোৎস্নায় আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকঠক করে শব্দ করছিল। কাঠঠোকরাকে আমরা নিশ্চয়ই সকলে দেখেছি, যে কাঠ ছিদ্র করে তার বাঁশি রচনা করে সেই পাখি। তার স্বরটা যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে। তন্দ্রালু হচ্ছে নিদ্রামগ্ন হয়ে আসছে, আর আস্তে আস্তে সেই স্বরটা কমে আসছে। দুই বোনে খাইবার জন্য কলার পাতা চিরিতে, অর্থাৎ আগে বাসন হিসাবে কলার পাতা ব্যবহার করা হতো, এরকমভাবে আমাদের মতন স্টিলের বাসন ব্যবহার করা হতো না। তাই কলার পাতা চিরিতে পুটি অন্যমস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। এই সময় তাদের মনে পড়ে গেল তাদের সেই বড় বোন খেন্তির কথা, যে খুবই পিঠে খেতে ভালোবাসত। সে কথা স্মরণ করে দিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, মা, দিদি আর বড় ভালোবাসত, অর্থাৎ পিঠে খেতে খুবই বড় ভালোবাসত, কিন্তু আজ তাদের দিদি বেঁচে নেই। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল।
তারপর তাদের তিনজনের দৃষ্টি পড়ল আপনা আপনি সেই উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে গেল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তার কত সাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। অর্থাৎ বছর 2 আগে যে খেন্তি সেই একটি চারা তার মাকে দেখিয়েছিল এবং হাতে করে তুলে এনেছিল এবং জল দেওয়ার ব্যবস্থা করেছিল, মুখুজ্জের বাড়ি থেকে গোবর এনে দিয়েছিল সার হিসাবে, সেই গাছটি আজ বেঁচে আছে, বড় হয়ে উঠেছে এবং তার হৃষ্টপুষ্ট চেহারা হয়েছে। কিন্তু সেই গাছ লাগানোর যে মালিক সে আজ পৃথিবীতে নেই। বর্ষার জল কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, মানে তা এতটাই পরিপূর্ণ হয়ে গেছে যে মাচার বাইরে চলে এসছে। কিছু কিছু কচি ডগা ঝুলছে। সুস্পষ্ট সেই নধর অর্থাৎ গোলগাল পুষ্ট প্রবর্ধমান বাড়ানো জীবনের লাবণ্যে ভরপুর, মানে তাদের বৃদ্ধি চলে গেছে এবং তাদের সেই তৈলাক্ত এমনকি এই পুঁইশাক গাছের গায়ে তৈলাক্ত ভাব থাকে, তার উপরে এরকম কচি কচি ডগাগুলো এই তৈলাক্ত অবস্থা আছে। অর্থাৎ দুঃখ দারিদ্র নিয়ে যে খেন্তির জন্ম হয়েছিল, দুঃখ দারিদ্র নিয়েই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু তার স্মৃতি হিসাবে রয়ে গেছে সেই পুঁই গাছটি। সেই পুঁই গাছটি দেখেই মনে পড়ে যায় সেই খেন্তির কথা, সেই খেন্তির শান্ত নিরীহ চেহারার কথা, যা তার মাকে, তার বোনগুলিকে বিশেষভাবে কষ্ট দেয়। কিন্তু কষ্ট হলো তাকে আর কাছে পাওয়ার কোনো উপায় নেই, কারণ শ্বশুরবাড়িতে সে বিবাহ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে দেখতে পায়নি, কারণ বসন্ত রোগে সে মারা গিয়েছে। ধন্যবাদ এতক্ষণ ধরে এই পুঁই মাছা গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য। পুঁই মাছা গল্পটি এখানেই সমাপ্ত এবং আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করেছি এবং কিছু কিছু শব্দার্থ আমি ব্র্যাকেটে সেই শব্দার্থগুলো বলে দিয়েছি। আশা করি তোমাদের আলোচনাটা ভালো লেগেছে। আমি পরবর্তী আলোচনাতে এর ওপরে 100-র ওপরে সব শর্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হব। সমস্তটাই 1 মার্কের প্রশ্ন থাকবে। তোমাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যান্য বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দেবে। তোমাদের এই ভালো লাগা আমাকে বিশেষ অনুপ্রাণিত করে দেবে, আমাকে ভিডিও করতে আগ্রহ যোগায়। ধন্যবাদ।